আমি কেন ডিলিট করতে যাব? এটা প্রমাণ যে কোনো সময় কাজে লাগতে পারে। নুসরাত, ওটা ডিলিট দে, নইলে তোর একদিন কি আমার যতদিন লাগে। দিব না ডিলিট। আমি সবাইকে দেখাবো এটা, বিশেষ করে বড় আম্মুকে দেখাবো তার ছেলে কিভাবে রিজেক্ট হয়েছে। তুই আমার মাকে দেখাবি? তোর বিশ্বাস হয় আমার মা তোর কথা বিশ্বাস করবে? আমি যদি বলি এটা তুই এডিট করে এনেছিস, আমার মা জীবনে আমাকে রেখে তোকে বিশ্বাস করবেন না। হাসালি রে নুসরাত। আরশ গ্যাস বন্ধ করে দিয়ে নুসরাতের দিকে এগিয়ে আসলো। নুসরাতের থেকে এক হাত দূরে দাঁড়িয়ে নুসরাত হাতের বাহুতে ধাক্কা দিল। নুসরাত কিছুটা অসাবধানতা বশত পেছনে ছিটকে গেল। নুসরাত কপালে ভাঁজ ফেলে আরশের দিকে তাকালো। এর আবার কি হয়েছে? রোবার শোকে মাল খেয়ে টাল হয়ে গেল নাকি? নিজেকে কি মনে করিস তুই? প্রিন্সেস ডায়না মনে করি। আরশ আবার তাচ্ছিল্য করে হাসলো। এবার একটু জোরেই হাসলো। নুসরাত এক প্রকুচকে তাকিয়ে রইল। তোর প্রিন্সেস ডায়ানার পায়ের সমান হওয়ার যোগ্যতা আছে? ইভেন তোর তো আমার পায়ের সমান হওয়ার যোগ্যতাই নেই। নুসরাত কিছু বলতে নিবে আরশ নুসরাতের মুখ চেপে ধরে রাখলো। আজকে আমি বলবো আর তুই শুনবি। তোর এই রেডিও আমার সামনে অন করবি না। তোর কথা শুনলেই মনে হয় আমার মাথায় কিছু ছিঁড়ে যাচ্ছে। তুই চুপ থাকবি আজ, আর আমার কথা শুনবি। এত যে দেমাগ দেখাস, রূপ বলতে কিছু আছে? আচ্ছা, বারো শ্যামলা হলেও তাদের মুখে একটা মায়া থাকে, যা তাদের সুন্দর করে তোলে, কিন্তু তোর মুখে কোনো মায়া নেই। নিজের গঠন দেখেছিস কোনোদিনও? তার মধ্যে সবার সাথে বেয়াদবি করিস। তোকে বিয়ে করবেটাকে? তুই তো আইবুড়ি হয়ে মরবি। তোর থেকে ছোটদের বিয়ে হয়ে যাবে, তোর হবে না। সারা জীবন আমাদের ঘাড়ে বসে গিলবি। নুসরাত এতক্ষণ মুচড়ামুচড়ি করছিল আরশের হাত থেকে ছোটার জন্য, কিন্তু আরশের অপমানমূলক কথায় স্তব্ধ হয়ে তাকিয়ে রইল নুসরাত আরশের দিকে। তাকে রূপ নিয়ে খোঁটা দিল? কোনোদিন তো কেউ বলেনি তার মুখ দেখতে মায়াবী নয়। হ্যাঁ, ছোটবেলায় বলতো ছেলেদের মতো দেখতে মনে হয়, কিন্তু এখন যে দেখেছে বলেছে শ্যামলা হলেও মুখে মায়া আছে। তাহলে কি সবাই মিথ্যা বলতো? নুসরাতের চিন্তায় ব্যাঘাত ঘটল আরশের কথায়। এত খারাপ কেন? মানুষের কষ্ট দেখলে তোর খুশি লাগে, তাই না? মানুষ এতটা খারাপ হতে পারে তোকে না দেখলে জানতাম না। তোর তো না আছে সৌন্দর্য, না আছে গরম, না আছে মুখের মায়া। এত ভাব কিসের তোর? মানুষ কালো হলে জানতাম তার মন ভালো হয়, কিন্তু তুই যেমন কালো তোর মনও তেমন কালো। তোকে ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আমার সামনে আর কোনোদিনও পড়বি না। তোর মুখ দেখলে আমার দিন খারাপ যায়, আমার ভালো মুড নষ্ট হয়ে যায়। দূরে থাকবি আমার থেকে 10 হাত, না হলে তোর এই মুখ ভেঙে দেবো। নুসরাত কথা বলার ভাষা খুঁজে পেল না। সে কি বলবে? সব অপমান ঢোক গিলে হজম করে নিল। আরশ কফি নিয়ে যায়নি, এখানে ফেলে চলে গিয়েছে। কফি খাওয়ার মুড নেই আর। আরশ নিজের রুমে যেতে যেতে শুনল নুসরাতের হালকা হাসির শব্দ। নুসরাত পেছন থেকে আরশের দিকে নিষ্প্রভ দৃষ্টিতে তাকিয়ে হাসছে। আরশ পেছন ফিরে তাকালো না, শুধু মনে হলো তাকে তাচ্ছিল্য করে হাসছে নুসরাত। আরশ পেছন ফিরে তাকালে বুঝতে পারত নুসরাতের হাসিটা প্রচুর ভয়ঙ্কর ছিল, যা কোনো কিছু হওয়ার পূর্বাভাস দিচ্ছে। আরশ নিজের রুমে ঢুকে দরজা লাগাতে নুসরাতের হাসি বন্ধ করে দিল। রোবটের মতো আরশের রুমের দরজার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। নুসরাতের মুখ প্রচুর শান্ত, মুখ দেখে বোঝার উপায় নেই ভেতরে কি ভাবছে বা চলছে। ভাবা শেষে শয়তানের মতো ঠোঁটের কোণ উঁচু করে ফেলল। আরশের থেকে এর শোধ নিবে সে। নুসরাতকে অপমান করা আর তার শাস্তি? না না, নুসরাতের ভাষায় পুরস্কার না পাওয়া কোনোভাবেই সম্ভব না। সে উপহার দিবে আরশকে, অবশ্যই দিবে, ধীরে ধীরে, শুধু সময়ের অপেক্ষা। নুসরাত ঘড়ির কাঁটার দিকে দৃষ্টি নিক্ষেপ করে বিড়বিড় করল, টিক 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 টিক। প্রকৃতির অবস্থা শোচনীয়। কোনো আগাম বার্তা ছাড়া ঝড় শুরু হয়েছে। এর মধ্যে লোডশেডিং হয়েছে। কোনো পূর্বাভাস ছাড়া এরকম ঝড় আসায় কোনো পূর্ব প্রস্তুতি নেই। কারেন্ট চলে যাওয়ায় হিটার বন্ধ। অতিরিক্ত শীতের জন্য ইসরাত বড় বড় কম্পিউটারের ভেতরে ঢুকে বসে আছে। এই শীতের মধ্যে কে আরাম ছেড়ে বের হবে? বাহিরে কলিং বেল বেজে উঠল। ইসরাত তবুও পড়ে রইল বিছানার মধ্যে। মনে হচ্ছে কম্পিউটারের নিচ থেকে বের হলেই সে জমে যাবে। দরজা খোলার শব্দ বাহির থেকে আসলো। অ্যাপার্টমেন্টের ভেতর কারো হাঁটার শব্দ শোনা গেল। ইসরাত তবুও নড়ল না। নিজের পাশের রুম থেকে দরজা নব ঘোরানোর শব্দ শুনতে পেল। ইসরাত বুঝলো জাইন এসছে। মোবাইলে টাইম দেখলো, সন্ধে 6টা বাজছে। এত তাড়াতাড়ি আজ আসলো কেন? হঠাৎ মনে হলো রাতের খাবার রান্না করেনি সে। শরীর থেকে শীত ঝেড়ে ফেলে ইসরাত কিচেনে গেল রান্না করতে। তার আর জাইনের কাজ ভাগ করে নেওয়া। নিজের রান্না যে যার নিজের মতো করবে। জাইন ঘর মুছবে আর ইসরাত রুম ঝাড়ো আর অ্যাপার্টমেন্টে থাকা জিনিসপত্র মুছবে। যে যে জিনিসে খাবে তার তার সে জিনিস ধুয়ে রাখবে। ইসরাত ডিম আর খিচুড়ি রান্না করে কিচেনে রেখে চলে গেল শোয়ার জন্য। এই শীতের মধ্যে বিছানা ছাড়া অন্য কোথাও দাঁড়াতেও ইচ্ছে করে না।
ইসরাত দরজা কোনো রকম লক করে দৌড় দিল বিছানায়। কি শীত রে বাবা! পরের দিন সকালবেলা আরশ রেডি হচ্ছিল অফিসে যাওয়ার জন্য। এর মধ্যে রুমের বাহির থেকে নকের শব্দ আসলো। আরশ ভেতরে আসার কথা বলে নুসরাত আরশের রুমের ভেতরে এলো হাসি হাসি মুখ করে। আরশ নুসরাতের এত হাসির কারণ বুঝলো না। ভ্রু বাঁকিয়ে তাকালো নুসরাতের দিকে। নুসরাত জুসের গ্লাস আরশের দিকে এগিয়ে দিল। আরশ সন্দেহের দৃষ্টিতে নুসরাতের দিকে তাকিয়ে জুসের গ্লাস হাতে নিল। হঠাৎ আমার জন্য জুস নিয়ে আসলি কেন? গতকাল রাতের আপনার কথাগুলো আমি অনেক ভেবেছি। ভাবলাম আপনার সাথে তো আর আমার কোনো শত্রুতা নেই। আপনি তো আমার পেয়ারের বড় ভাই, তাই এই জুস নিয়ে আসলাম আপনাকে খাওয়াতে আর আমার ভুলের জন্য ক্ষমা চাইতে। আমি আর কোনোদিন আপনার সামনে আসবো না, আর কোনোদিন বেয়াদবি করব না। আরশের কিছুটা সন্দেহ দূর হলো নুসরাতের ওপর থেকে, কিন্তু পুরোপুরি দূর হলো না। ভাইয়া, আপনি আমায় বিশ্বাস করছেন না। আমি প্রমিস করছি, আপনি যতদিন পর্যন্ত আমাকে দেখতে না চাইবেন ততদিন পর্যন্ত আমি আপনার দৃষ্টির সীমানার সামনে আসব না। আমি ভালো হওয়ার চেষ্টা করছি, একটা সুযোগ দিয়ে দেখুন না। সত্যি তো? 110%। আরশ এক চুমুকে পুরো গ্লাস খালি করে দিল। নুসরাত আরশের দিক থেকে হাসি হাসি মুখ করে পেছনে ফিরল। আরশের উল্টো দিক হতেই মুখ শক্ত করে ফেলল। আরশ গাড়ির চাবি মানিব্যাগ পকেটে ঢুকিয়ে নিচতলায় আসলো। লিপি বেগমের কাছ থেকে বিদায় নিয়ে সদর দরজার সামনে যেতেই মাথা ঘুরে উঠল। এক মুহূর্তের জন্য মনে হলো আরশের কাছে পুরো দুনিয়া নড়ে উঠেছে। আরশ শরীর ঝাড়া মেরে ঠিক করলো। সদর দরজা থেকে বের হয়ে সামনে হাঁটতে যাবে, সিঁড়ি থেকে ধূপ করে উল্টে পড়ল। আরশ পড়ে যেতেই নিজের কাছে মনে হলো পুরো দুনিয়া অন্ধকার হয়ে গিয়েছে। নুসরাত আর ইরহাম দরজার পাশ থেকে দৌড় দিয়ে আসলো আরশকে পড়ে যেতে দেখে। চোখের সামনে হাত তুলে ওপর নিচ করলো নুসরাত। নুসরাত বিড়বিড় করলো, মরে গেল নাকি? কোনো সারা শব্দ না পেয়ে নাকের কাছে হাত নিল। আবার নিজেকে বলল, না, বেঁচে আছে। জায়ান এসে আরশের মাথার কাছে বসলো। আরশের দিকে করুণ চোখে তাকিয়ে বলল, আমার কোনো দোষ নেই, সব দোষ এই মেয়ের। আমি কিছু করিনি, ও আমাকে ব্ল্যাকমেইল করে সব করাচ্ছে। আমি কিন্তু বলে দিচ্ছি আরশ, আমার কোনো দোষ নেই। আমার গোপনীয় কথাও ভাইরাল করে দেবে বলে আমি ওর কাজ করে দিচ্ছি। আরে ভাইয়া, এত ম্যামা করছেন কেন? এ এখন বেহুশ, এ কিছু শুনতে পাচ্ছে না। 1 ঘন্টার আগে হুশ ফিরে আসবে না, তাই আপনার কথা ও শুনতে পাবে না। মেহরুনিসা পেছন থেকে এসে নুসরাতের পিঠে খোঁচা দিলেন। নুসরাত বিরক্ত হয়ে পেছনে তাকালো। কি হয়েছে? খোঁচাখুচি করছো কেন? তুই আমার আরশরে কই নিয়ে যাইতাছোস এরকম বেহুশ কইরা? বিয়ে তো করতে নিয়ে যাচ্ছি। শালাকে কোনো মেয়েই বিয়ে করতে রাজি হচ্ছে না, তাই আমি বোন হিসেবে উপকার করে দিচ্ছি বিয়ে করে। এবার বেশি কথা না বলে সাইড হও। তুই বিয়া কইরা ফেলাইবি, তোর বাপ মারে জানাইবি না? আর আরশ তো বেহুশ বিয়া করবি কিভাবে? না, পরে জানাবো। এখন বুড়ি, তুমি চুপচাপ বাড়িতে গিয়ে বসো। পরে তোমার নাতির হুঁশ ফিরলে বিয়ে করব। এখানে তোমার নাতির হুঁশ ফিরলে বিয়ে করা মুশকিল হয়ে যাবে। ভাইয়া, আপনি মাথায় ধরুন। আর ইরহাম, তুই এক পায়ে ধর, আমি আর এক পায়ে। 1 মিনিট, একটা ফটো তুলে নিই, অ্যালবাম করে রাখবো। পরে আফসোস করবো কেন একটা বিয়ের আগে ফটো তুলিনি। ইরহাম মোবাইল নিয়ে সামনে গেল। আরশ মাটিতে পড়ে আছে। মেহরুনিসা লাঠিতে ভর দিয়ে পান খাওয়া দাঁত বের করে হাসলেন। আর নুসরাত জায়ান আরশের পাশে বসে ভি সাইন দেখালো। ফটো তোলা শেষে সবাই মিলে ধরাধরি করে আরশকে গাড়ির কাছে নিয়ে গেল। গাড়িতে ব্যাক সিটে আরশকে কোনো রকম বসিয়ে ইরহামকে তার পাশে বসানো হলো। ইরহাম বসতে চাইলো না। নুসরাত ধমক মেরে বসালো। জায়ান ড্রাইভিং সিটে আর নুসরাত বসলো ফ্রন্ট সিটে। মেহরুনিসা বাহির থেকে বললেন, বেস্ট অফ লাক। নুসরাত ও বেস্ট অফ লাক টু বলে বুড়ো আঙ্গুল দেখালো। জায়ান গাড়ি স্টার্ট দিলে নুসরাত জিজ্ঞেস করলো, এখান থেকে কাজী অফিসে যেতে কত মিনিট লাগবে? 30 মিনিটের মতো। আমি মাহাদি ভাইয়া, নাহিদ আর ইরায়া আপুকে আসার জন্য বলেছি, ওরা হয়তো এতক্ষণে পৌঁছে যাবে। জায়ান কথা বলল না, ড্রাইভিং এ মনোযোগী হলো। নুসরাত ইরহামকে বলল, এর পাশে বসে ফিল কেমন তোর? চুপ কর বেডি, আমার ভয় করতেছে। কখন না জানি সজাগ হয়ে যায় আর আমার গলা টিপে ধরে। চিন্তা করিস না, একটা গান শোনাই তোকে, চিন্তা থেকে চট করে রিলিফ হয়ে যাবে। না বোন, গান আর গাস না, তুই গানের ধর্ষণ করে দিস গান গেয়ে গে। আচ্ছা, একটা গান গাই? না করলে তো গাইবি, নে গা এবার। না, এখন ইচ্ছা করতেছে না। আমার আইফোন দেখ, ব্যাক সিটে আছে, ওইটা দে, একটা গান বাজাই। তুই আইফোন কই পাইলি রে? আরে, ইশরাতের জন্য শপিং করতে গিয়েছিলাম, ওখান থেকে 35,000 টাকা মেরে দিয়েছি। ইশরাত আম্মারে টাকা দেওয়ার জন্য বলছিল,
আম্মা ভুলে গিয়েছে টাকার কথা, তাই আমি মেরে দিয়েছি। আর কিছু টাকা আমি জমিয়েছি, দুজনের টাকা মিলিয়ে কিনেছি। তুই টাকা মারলি, আমাকে বললি না কেন? আমিও কিছু টাকা মারতাম ওখান থেকে। একা একা আইফোন কিনে নিলি। তুই ওই সময় বাড়িতে ছিলি শালা। যাও তো নাড়ে নাড়ে বেড়াতে। এখন মুখ খারাপ করতে চাইছি না, তাই ডোন্ট ফোর্স মি। তাতে আমি গালি দিই। আজ একটা আমার জন্য শুভ দিন, গালাগালি করে মুখ খারাপ করতে চাচ্ছি না। আর একটা কথা, আরশের থেকে উপরেরটা কিনেছি। নতুন নতুন ইংরেজি শিখেছিস তাই না? আমি জানি ভাইয়ার আইফোন দেখেই তুই আইফোন কিনেছিস টক্কর দেওয়ার জন্য। জানোস যখন তখন জিজ্ঞেস করছিস কেন? মেহরুন্নিসা সৈয়দ বাড়ি হাই হুতাশ করে মাথায় তুলে ফেললেন। কেউ জিজ্ঞেস করলেও উত্তর দিচ্ছেন না, শুধু বলছেন আমার নাতনি। মেহরুন্নিসার চোখে পানির লেশ মাত্র নেই, তারপরও তিনি শাড়ির কোনা দিয়ে চোখ মুছলেন, নাক টানলেন। তোর ছোট পোলা আমার নাসিরের মায়াডারে কিডন্যাপ কইরা লইয়া গেছে গা। মায়াডা যাইবা চাই নাই, জোর কইরা লইয়া গেছে আমার নাসিরের মাইয়ারে। আমি থামাইতে গেলাম, আমারে কইল দাদি এখানে আসবে না। আমি কিন্তু তোমাকে মানবো না। আর কইল বাড়িতে কাউরে কইলে নুসরাতরে বিয়া কইরা আর বাড়িতে আইতো না। মেহরুন্নিসা এমনি এমনি কান্না শুরু করলেন। হেলাল সাহেব স্তব্ধ হয়ে গেলেন। আরও সেটা করতে পারে তার বিশ্বাসই হচ্ছে না। মাথায় হাত দিয়ে বসে পড়লেন সোফার উপর। তার মাথায় কাজ করছে না, আরশ কিভাবে করলো এটা। নুসরাত কাজী অফিসে পায়ের উপর পা তুলে বসে আছে। আরশকে একটা চেয়ারে বসিয়ে রাখা হয়েছে, হাত পা বেঁধে, চোখে পট্টি বাঁধা অবস্থায়। কাজী সাহেব মুখ চোখ করুণ করে তাকিয়ে আছেন। নুসরাতের দিকে একবার তাকিয়ে আরশের দিকে তাকালেন। মা, আপনি এভাবে বিয়ে করবেন? এই কাপড় পরে বিয়ে করলে কোনো সমস্যা? আমি মাথায় তো ওড়না রেখেছি, তাহলে আর এতে সমস্যা হওয়ার কি আছে? আমার কি এখন মাথায় লাল কালার ওড়না দিয়ে বিয়ে করতে হবে? কাজী সাহেব কিছু বললেন না। কনের দিকে একবার তাকিয়ে আবারও বরের দিকে তাকালেন। বর চেয়ারের উপর বসে আছে, আর তার মাথা নিচের দিকে কাত হয়ে আছে। কেউ হালকা ধাক্কা দিলে চেয়ার সহ উল্টে পড়ে যাবে বর। নাহিদ এসে নুসরাতের মাথায় টোকা দিল। তুই পুরুষ মানুষকে কিডন্যাপ করে বিয়ে করছিস? ছি ছি ছি, তুই এত নিচে নেমে গেলি? বড় ভাইয়ের বয়সে পুরুষকে বিয়ে করতে তোর বিবেকে নাড়া দিচ্ছে না? এইভাবে এই নিরীহ পুরুষটাকে তুই কিডন্যাপ করে বিয়ে করতে পারিস? তুই তোর বকবক বন্ধ কর আর চুপচাপ দাঁড়া। তোকে আমার সাক্ষী হিসেবে এখানে এনেছি, এত পটর পটর করতে এখানে আনিনি। তুই আমার ভাই, ওর পক্ষপাতিত্ব করছিস কেন? আমি ওই সময় আন্টিকে বলেছিলাম এটা লেডি গুন্ডি হয়ে যাবে, আমার মতো বেচারা পুরুষ মানুষদের অত্যাচার করবে, কিন্তু কেউ আমার কথা পাত্তা দেয়নি। এখন দেখো, আমার মতো একজন নিরীহ পুরুষকে কিডন্যাপ করে এনে বিয়ে করছে। হইছে, তোর কাকের মতো গলা দিয়ে কাকা বন্ধ কর, আমরা কেউ শুনতে ইচ্ছুক না। আরশ এর মধ্যে নড়ে চড়ে উঠল। শরীর চেয়ারের সাথে বাধা থাকার জন্য ঠিকভাবে নড়তে পারল না। ব্যথাতুর শব্দ মুখ দিয়ে বের করলো। হাত শক্ত করে বাঁধার জন্য, তার উপর তখন সিঁড়ি থেকে উল্টে পড়ার জন্য। নুসরাত আরশের দিকে তাকিয়ে বলল, ইরহান, সুন্দর করে বসা মালকে, না হলে চেয়ারে নিয়ে কখন উল্টে পড়ে যায় কে জানে। এই নুসরাত, আমার চোখ বাঁধা কেন? আর আমরা এখন কোথায়? ভাইয়া, এখন আমরা দুজন কাজী অফিসে আছি। আরশ বুঝলো না কেন তারা কাজী অফিসে আছে। সে তো বাসা থেকে বের হয়েছিল অফিসে যাওয়ার জন্য। তারপর কি হয়েছিল? মাথায় চাপ দিতেই ঝাপসা ঝাপসা সবকিছু ভাসলো। কোনো কিছু স্পষ্ট চোখে ভাসলো না। নুসরাত, আমার চোখে কি বাধা? ওটা খুল। ভাইয়া, আমি প্রমিস করেছিলাম না আপনি না বললে আপনার সামনে আসবো না, তাই চোখে এই পট্টি বেঁধে দিয়েছি যাতে আপনি আর আমার এই অসুন্দর মুখটা দেখতে না পারেন। ভালো করেছি না ভাইয়া? আরশের মাথায় আসলো এখানে নিশ্চয়ই কোনো গন্ডগোল পাকিয়েছে নুসরাত। নুসরাতকে আদেশের স্বরে বলল, আমি বলছি এখন আমার চোখ খুল। ইরহামের চোখের পট্টিটা খোল। ইরহাম খুলে দিল চোখে বাঁধা কাপড়। প্রথমে চোখ খুলতেই সবকিছু ঝাপসা ভাসলো আরশের চোখের সামনে। আলস হয়ে যেতেই আরশ চারদিকে চোখ ঘুরিয়ে তাকালো। জায়ান, ইরহাম আর আরেকটা ছেলে দাঁড়িয়ে আছে। আরশের ভ্রু কুঁচকে গেল। এরা এখানে কেন? নিজের হাত নাড়াতেই বুঝতে পারলো হাত শক্ত করে বাঁধা চেয়ারের সাথে। তুই আমার হাত বেঁধে রেখেছিস কেন চেয়ারের সাথে? আর কাজী অফিসে আমরা কি করছি? আপনার মতো গন্ডারকে আটকানোর জন্য চেয়ারে বাঁধা হয়েছে। কাজী অফিসে আমার কি কাজ যে তুই আমাকে এখানে বেঁধে রেখেছিস? আর গন্ডার কাকে বলছিস? আপনাকে দিয়েই তো সব কাজ হবে, আপনি তো মেইন। আপনাকে ছাড়া কোনো কাজ সম্পূর্ণ হবে না। আর আপনি তো শুধু এখানে চেয়ারের সাথে বাঁধা আর কেউ না।
তাহলে বুঝতে পারছেন না কেন? আপনাকেই বলছি গন্ডার। মাহাদি আর ইনায়া এর মধ্যে এসে কাজী অফিসে ঢুকলো। আরশের সামনে দাঁড়াতে আরশ অবাক হয়ে তাকালো মাহাদির দিকে। এ আবার এখানে কি করছে? আরশ অবাক হয়ে জিজ্ঞেস করলো। তোরা সবাই এখানে কি করছিস? আজ আমার বন্ধুর বিয়ে, তাই এখানে এসেছি। আরশ বুঝলো ঘাপলা আছে এখানে। নুসরাতের দিকে তাকালো, যে মুখ শক্ত করে বসে আছে সামনের দিকে তাকিয়ে। আরশ মাহাদির দিকে অসহায় চোখে তাকিয়ে বলল, মাহাদি, আমার হাত চেয়ার থেকে ছুটিয়ে দে। কি শক্ত করে বেঁধে রেখেছে, আমার হাত ব্যথা হয়ে গিয়েছে। মাহাদি হালকা হেসে হাত অপরাধীর মতো উপরের দিকে তুলল। ভাই মাফ করিস, আমি পারবো না। আরশ জায়ানের দিকে তাকালো। জায়ান দুপাশ মাথা নাড়ল। ইরহামের দিকে তাকাতে ইরহাম বলল, ভাই, আমার দিকে তাকাবেন না। আমি আপনার মতোই এক অসহায় প্রাণী। আমি যদি আপনাকে এখন ছাড়িয়ে দেই, তাহলে এই শাকচুন্নিটা আমার ঘাড় মটকাবে। আই এম সরি ছোট ভাইয়া, মাফ করে দেবেন আমাকে। আপনাকে সাহায্য করতে পারলাম না। ইনায়ার দিকে তাকালো। সে আগে থেকে মাথা নাড়িয়ে না করছে আরশকে। এবার নাহিদের দিকে তাকাতে নাহিদ উৎফুল্ল গলায় বলল, ভাইয়া, আমি একজন মানবতার ফেরিওয়ালা। আমি আপনার আজ সেবা করে নিজেকে ধন্য করব। আমি আজ আপনাকে এখান থেকে বাঁচাবো। তারপর আমার নাম ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লিখব। আমার ভবিষ্যৎ প্রজন্ম আমার এই অমানবিক কাজের ইতিহাস পড়ে আমাকে বাহবা জানাবে, বলবে ওয়া ওয়া। আরশ হালকা হাসলো। নাহিদ এসে আরশের চেয়ারের সাথে বাঁধা দড়ি ছোটাতে যাবে, নুসরাত চিৎকার করে উঠল, এই, একদম দড়িতে ধরবি না। কত কষ্ট করে এই মোটা প্রোডাক্টকে আমরা এখানে বেঁধেছি তুই জানিস? নাহিদ, ছুবি না বলছি। মোটা প্রোডাক্ট আমার সম্পত্তি, তুই হাত লাগাবি না আমার সম্পত্তিকে। নাহিদ শুনল না, পায়ের কাছে দড়ি ছোটাতে গেল। আজ যদি আমি একে বিয়ে করি তাহলে তোকে 5খানা বাইক কিনে দিব। তুই জানিস এই বেটা প্রচুর ধনী, বলতে পারিস মিলিয়নার, সৈয়দ বাড়ির বড়লোক পুরুষ। আমি বিয়ে করলে সব টাকা আমার, আর আমার টাকা মানে তো সব টাকা তোর। তাই সুযোগ মিস করিস না নাহিদ। সুযোগ একবার আসে, বারবার না। সত্যি বলছিস তো? 5টা বাইক কিনে দিবি? 100% সত্যি। তুই বিশ্বাস রাখতে পারিস আমার ওপর? নাহিদ আরশের দিকে তাকিয়ে দাঁত বের করে হাসলো। আরশ দাঁতে দাঁত চেপে একবার চাইলো। তার নুসরাতকে ইচ্ছে মতো কতটা থাপড়াতে ইচ্ছে করছে। হাত বাঁধার জন্য শুধু কিছু করতে পারছে না। চোখ বন্ধ করে আরশ জোরে শ্বাস নিল। নাহিদ প্রচুর ব্যথিত গলায় বলল, ভাইয়া, আজ আর মানবতা আপনাকে দেখাতে পারলাম না, আর ইতিহাসের পাতায়ও নিজের নাম লিখাতে পারলাম না। অন্য একদিন মানবতার ফেরিওয়ালা হয়ে আপনার সাহায্য করব। মানবতা আজ কোথায়? মানবতা আজ চাঁদে। আরশ কিছু করতে না পেরে নুসরাতের দিকে রাগী চোখে তাকালো। নুসরাত আরশের দিকে ফিরেও তাকালো না। মা, ছেলেটা কি এই বিয়েতে রাজি? ছেলের রাজি দিয়ে কি হবে? ছেলে রাজি না হলে ও বিয়ে হবে, ছেলে রাজি হলেও হবে। ছেলে রাজি না হলে বিয়ে হবে কিভাবে? আমি এই বিয়েতে রাজি না। এ পুরুষ নির্যাতন করে বিয়ে করতে যাচ্ছে। তাহলে তো মা বিয়ে হবে না, ছেলে তো রাজি হচ্ছে না, এখন কি করব? কাজী বর রাজি হলে তো বিয়ে হবে, আর বর রাজি হয়ে যাবে, চিন্তা করবেন না। কাজী সাহেব মাথা ওপর নিচ নাড়ালেন। নুসরাত এবার একটু শব্দ করেই হাসলো। দাঁড়ান, আমার একটু গান গাইতে ইচ্ছা করতেছে, গান গেয়ে শোনাই আপনাদেরকে। ইরহাম কিছু বলতে যাবে, নুসরাত চোখ রাঙালো। আমার গানের মাঝে কেউ ডিস্টার্ব করবে না, ভালো না লাগলে কান বন্ধ করে বসে থাকো। আমি আমার হবু জামাইকে গানটা শোনাতে চাই। নুসরাত গলা পরিষ্কার করে গান ধরলো। तू बन जा मेरे बच्चे का पापा, मैं बन जाऊंगी तेरी बच्ची का मम्मी। हे बॉय, हे फ्रेंसी बॉय। বোন আমার, গানটার ধর্ষণ এভাবে করিস না। তুই গানটার ইজ্জত মেরে দিলি। এটা হেই বয় না, হেই গার্ল হবে। আমি ঠিকই গাইছিলাম। দেখছস, তুই আমার গানটা বুঝতে পারছিস, তাহলে ভুল হবে কেন? ইরহাম নাক কুচকে নুসরাতকে ভেঙচি কাটলো। নুসরাত ওসবে পাত্তা না দিয়ে পা তুলে চেয়ারে বসলো। মাহাদির দিকে তাকিয়ে বলল, ভাইয়া যা বলছিলাম এনেছেন? নুসরাত কথা শেষ করার আগে আরশ বলল, অনেক তামাশা করেছিস, এবার আমার হাত পা থেকে দড়ি খুলে দে। তো ঢং দেখেছি অনেক, আমার কাজ আছে। তোদের নাটক দেখতে ইচ্ছে করছে না। নুসরাত এমন ভাব করলো যেন আরশের কথা শুনেইনি। আরশ নামক কোনো ব্যক্তি এখানে উপস্থিত আছে বলে সে জানে না, এরকম করলো। মাহাদি নুসরাতের হাতে বন্দুক এনে দিল। নুসরাত বন্দুক নাড়াচাড়া করে দেখলো, কাজী সাহেবের দিকে টার্গেট করলো। তারপর আরেকবার নাড়াচাড়া করলো। কাজী সাহেব হেসে উঠলেন। নুসরাতকে ঠাট্টা করে বললেন, মা, এটা দেখে মনে হচ্ছে তো বাচ্চাদের খেলনার বন্দুক। নুসরাত কথা বলল না। আরশের দিকে একবার সরাসরি তাকালো, জিজ্ঞেস করলো, বিয়ে করবেন আমাকে? না, আর এই খেলনার বন্দুক নাড়াচাড়া করা বন্ধ কর। তুই এটা দেখিয়ে আমাকে ভয় দেখাতে যাচ্ছিস?
নুসরাত সাইকোদের মতো মাথা কাত করলো। আরশের চোখের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে পৈশাচিকে হাসি হাসলো। কাজী সাহেব আরশের কথা শুনে নিজেও হাসলেন। নুসরাত বন্দুক কাজী সাহেবের মাথার উপর দিয়ে রেখে ট্রিগার চাপলো। ট্রিগার চাপতে বন্দুকের ভেতরের গুলি শু করে বের হয়ে গেল। একটুর জন্য কাজী সাহেবের মাথার খুলি উড়ে যায়নি। নুসরাত বন্দুক ধরে যেদিকে পারল সেদিকে একটা গুলি মারল। ইরহাম চিৎকার করে উঠল, কাঁদো কাঁদো গলায় বলল, এই পাগলের হাত থেকে কেউ বন্দুক নাও তো, এর হাত শার্প না, কখনো আমাদের ভুলে গুলি করে উড়িয়ে দেবে। ভাই, আমি এখনো বিয়ে করিনি। বিয়ে করার আগে আমার বউকে বিধবা করে এই পৃথিবী থেকে আমাকে বিদায় দিয়েন না। নুসরাত মাথার উপর ছাদের দিকে আরেকটা গুলি করলো। কাজী সাহেবের দিকে তাকিয়ে টেনে টেনে হেসে জিজ্ঞেস করলো, কাজী সাহেব বিশ্বাস হলো তো এটা আসল বন্দুক, কোনো খেলনার বন্দুক নয়? বিশ্বাস না হলে আমি আবার আপনার উপর ট্রাই করে দেখাতে পারি। বন্দুক কোলের উপর রেখে নুসরাত নিজের পকেট থেকে মোবাইল বের করলো। মোবাইলের গ্যালারিতে ঢুকে আরশের সামনে কিছু ছবি তুলে ধরলো। এইগুলো তুই কোথায় পেলি? প্রমাণ জোগাড় করেছি। এগুলো এক কাজ করি, ফ্যামিলি গ্রুপে ছেড়ে দেই, আর আপনার রুবার কথাগুলো মিডিয়ায় ছেড়ে দেই। সেই রিচ অ্যান্ড ভিউ হবে, আর আপনিও ভাইরাল হয়ে যাবেন। আরশ নুসরাতের দিকে লাল চোখ বানিয়ে তাকিয়ে রইল। কিছু না করতে পেরে রাগে হাত মুষ্টিবদ্ধ করলো। নুসরাত শব্দ করে হাসলো। বড় আব্বুকে আপনি যে সিগারেট খান সেটা ওনার হোয়াটসঅ্যাপে ইনবক্সে পাঠিয়ে দিই। প্রমাণ হিসেবে আপনার একটা ছবিও সিগারেট খাওয়ার অবস্থায় আমার কাছে আছে। আরশ হাত ছুটানোর চেষ্টা করলো। নুসরাত এক ঠোঁট ওপরে তুলে আরশকে তাচ্ছিল্য করে হাসলো। নড়াচড়ার চেষ্টা করবেন না, চেষ্টা করলে আপনি ব্যথা পাবেন। নুসরাত মুখ দিয়ে চুকচুক শব্দ করে বলল, আমাকে থাপ্পড় মারতে ইচ্ছে করছে আপনার। যে মুখ দিয়ে কথা বলছি ওই মুখ ভেঙে দিতে ইচ্ছে করছে, তাই না? আমারও গতকাল রাতে ইচ্ছে করছিল আপনার মুখ থাপড়ে নকশা বদলে দেওয়ার, কিন্তু বড় ভাই তাই কষ্ট করে হাত সামলেছি। এই মহিলা আমাকে জোর করে বিয়ে করছে, আর তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢং দেখছিস। মাহাদি, আমি বলছি আমার হাত খুলে দে। আমি তোদের কিচ্ছু করবো না, শুধু এটাকে দুটো থাপ্পড় মারবো। ভাই, আমারও হাত পা বাঁধা। আমার কিছু গোপন থেকে গোপনীয় জিনিস ওর কাছে ব্ল্যাকমেইলের জন্য আছে। বলেছে ওর কাজ না করলে প্রমাণ ভাইরাল করে দিবে। আরো সবার দিকে অসহায় চোখে তাকালো। সবার এক কথা, তাদের কিছু না কিছু জিনিস নুসরাতের কাছে আছে। তার কথা না শুনলে যা সে ভাইরাল করে দিবে। আরশ ভাইয়া, কেউ নেই আপনাকে বাঁচানোর জন্য। এবার বিয়ে করে নিন আমাকে, আমি আপনাকে এখান থেকে বাঁচাবো বিয়েটা করে নিলেই। আরশ নুসরাতের দিকে তাকালো, দাঁতে দাঁত চেপে বলল, তোকে আমি বিয়ে করতে যাব কোন দুঃখে? আমি জীবনেও তোকে বিয়ে করব না, এই দেহে প্রাণ থাকতে তো কখনো না। ভাইয়া, আপনি বাংলা সিনেমার আগে ডায়লগগুলো দিচ্ছেন, কি যে ছিল ডায়লগগুলা। শয়তান তুই আমার দেহ পাবি, মন পাবি না। আমি আপনার দেহ পেলেই হবে, মন দিয়ে কি করব? দেহ দিয়েই তো সব কাজ। আচ্ছা যাই হোক, গতকাল রাতে আপনি আমাকে বলেছিলেন না আমাকে কে বিয়ে করবে। আমার চেহারা ভালো না, মন ভালো না, তাই ভাবলাম বিয়ে যখন কেউ করবে না তখন আপনাকেই করে নেই বিয়েটা। ভালো না জিনিসটা? আপনি এত অ্যাডভাইস দিলেন, আপনার অ্যাডভাইস আপনার উপর প্রয়োগ করলাম। এতক্ষণ ধরে তোর বকবক শুনছি, এখন ঝটপট কবুল বল আর এসব ক্যাচ্চা শেষ কর ভাই। ইরহাম, রেজিস্ট্রি পেপার নিয়ে আয়। কি করবি? রেজিস্ট্রি করব। কিন্তু ভাইয়ার সিগনেচার ছাড়া রেজিস্ট্রি হবে কিভাবে? কেন, আগের যুগে সিগনেচার ছাড়া বিয়ে হতো না? হ্যাঁ হতো তো। ওইভাবে হবে, যা কালি নিয়ে আয়, ভাইয়ার বুড়ো আঙুলের ছাপ বসিয়ে দিব। ইরহাম পাশের দোকান থেকে দৌড়ে গিয়ে খুঁজে কালি নিয়ে আসলো। আরশ হাত মুঠো করে রাখলো শক্ত করে, কিন্তু জায়ান মুঠো থেকে আঙ্গুল বের করে আনলো। নাহিদ কালির মধ্যে আরশের বুড়ো আঙ্গুল চেপে ধরে সেটা নিয়ে গিয়ে রেজিস্টারে বসালো। নুসরাত হাফ ছাড়লো, পা তুলে বসে নিজেও আঙ্গুলের ছাপ দিল। না, এবার ঝটপট কবুল বলে ফেলতো বাবা। আরশ মুখে কুলু পেটে বসে থাকলো। নুসরাত ফ্যামিলি গ্রুপে ঢুকে আরশের সব ছবি যা যা প্রমাণ হিসেবে ছিল, ডায়নার সাথে রেস্টুরেন্টে খাওয়ার, রুবার সাথে কথা বলা, সিগারেট খাওয়ার, কোনো এক হোটেলের সামনে পকেটে হাত দিয়ে তোলা ছবি ছেড়ে দিল। নুসরাত, ডোন্ট ডু দিস। আমি বিয়ে করব, ডিলিট কর ওটা। ইস ভাইয়া, ফ্যামিলি গ্রুপে ছেড়ে দিয়েছি। এত জীবন দেখলাম ছেলেরা জোর করে বিয়ে করছে, আর এখন দেখি তারা উল্টো হচ্ছে। এই মেয়ে নাকি গুন্ডা। নুসরাত ঠোঁট কামড়ে হাসলো। কাজী সাহেবের দিকে চোখ ছোট ছোট করে তাকাতেই তিনি মুখ বন্ধ করে নিলেন। ভাইয়া ঝটপট কবুল বলুন, আর আমিও ঝটপট ছবিগুলো ডিলিট করে দিচ্ছি। বাবু, শুরু করো তো কবুল বলা। আর ইরহাম, ক্যামেরা অন কর। আমার ভবিষ্যৎ প্রজন্ম বাবা মায়ের বিয়ের ফটো দেখবে না,
তা কি করে হয়? কয়েকটা ভিডিও করিস আর ছবিও তুলিস, অ্যালবাম করে রাখবো। আরশ রাগে গজ গজ করে চিৎকার করে বলল। সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলল। নুসরাতকে বলতে বলা হলো কবুল বলার জন্য। সে মোবাইলের দিকে তাকিয়ে তাকিয়ে একসাথে 3 বার কবুল বলল। আর ওইদিকে ইরহাম নুসরাত আর আরশের বিয়ের ভিডিও করছে। আর নুসরাত যে ফটোগুলো ফ্যামিলি গ্রুপে ছেড়েছিল তা ডিলিট ফর এভরিওয়ান করছে। বোন আমার, কান্না কর। আমার কান্না আসছে না। কান্না আসতেই হবে? হ্যাঁ, কান্না করতে হবে। আর কান্না না আসলে জোর করে আন। নুসরাত এমনি হু হু করে কান্না করলো। চোখ নিয়ে ঘষলো নাহিদের বুকের কাছের কাপড়ে। হয়েছে, আর কান্না করতে হবে না। কাজী অদ্ভুত চোখে নুসরাতের দিকে তাকিয়ে দোয়া পড়তে শুরু করলেন। নুসরাত পা নামিয়ে সুন্দর করে বসলো। দোয়া পড়া শেষে আরশকে আবারও চোখে পট্টি মেরে দিল। কাজী সাহেব বিড়বিড় করলেন, সারা জীবন দেখলাম মেয়েকে কিডন্যাপ করে এনে ছেলেরা বিয়ে করছে, আর এখন দেখি ছেলেকে কিডন্যাপ করে এনে মেয়ে বিয়ে করছে। কলিযুগ কলিযুগ। আমি নুসরাত নাসির, সবাই যা করে আমি তার উল্টোটা করি। অন্যের সাথে আমাকে মেলাবেন না কাজী সাহেব। কাজী সাহেব মুখে কুলু পাটলেন। নুসরাত উঠে দাঁড়ালো, আড়মোড়া ভেঙে বলল, বিয়ে যে পড়িয়েছেন তার টাকা ওনার কাছ থেকে, আমার স্বামীর কাছ থেকে নিয়ে নেবেন। তাহলে আজ আসি কাজী সাহেব। আর একটা কাজ করবেন, আমরা এখানে থেকে যাওয়ার ঠিক 10 মিনিট পর ওনার হাতের বাঁধন খুলে দেবেন। যে যার বাড়ি গিয়ে সহি সালামত পৌঁছাক, তারপর ওনাকে ছেড়ে দিবেন। এর আগে যদি এর হাত পা খুলে দেন তাহলে এই বন্দুক দিয়ে আপনার মাথা ঝাঁঝরা করে দিব। নুসরাত যাওয়ার আগে ঝুঁকলো আরশের দিকে, কানে কানে বলল, অপমান করছিলি না? কে বিয়ে করবে আমাকে? তুই অপমান করেছিস, তোকেই বিয়ে করে নিয়েছি। আর এবার থেকে এক একটা কথার জন্য এক একটা শাস্তি পাবি। বি রেডি ফর ইউর পানিশমেন্ট মিস্টার আরশ হেলাল। নুসরাত মেকি হাসি হাসলো। ইরহাম, জায়ান, মাহাদি, ইনায়া বের হয়ে গেল কাজী অফিস থেকে। আরশ বলল, কাজী সাহেব আমার হাত খুলে দিন। আমি আপনাকে বিয়ে পড়ানোর জন্য যত টাকা দিবে বলেছে তার থেকে 3 গুণ বেশি টাকা দিব। বাবা, একটা কথা আছে না, নিজে বাঁচলে বাপের নাম। আমার আর আপনার অবস্থা সেম। যেখানে আপনার মতো উষ্টপুষ্ট একজন মানুষকে বেঁধে রেখে বিয়ে করে নিল, সেখানে আমি কোন ক্ষেতের মূলা? আমাকে গুলি করে উড়িয়ে দিবে টাইমের আগে আপনাকে ছেড়ে দিলে। তাই বাবা, চুপচাপ বসে থাকো, নিজের জানের হেফাজত করো, আর আমার জানও আমাকে হেফাজত করতে দাও। গতকাল রাতে ঝড় আর সাথে বৃষ্টি হওয়ায় প্রকৃতির অবস্থা খুবই খারাপ। অতিরিক্ত বৃষ্টির কারণে শীত পড়েছে অনেক বেশি। ইসরাত এক হাত অন্য হাতের সাথে ঘর্ষণ করে হাত গরম করতে চাইল, তবুও মনে হলো শীত কমেনি। গলায় স্কার্ফ পেঁচিয়ে শরীর গরম কাপড়ে জড়ালো, পায়ে বুট পরে মাথায় ওড়না পেঁচিয়ে ক্যাব বুক হলো। প্রয়োজনীয় সব জিনিস পকেটে পুরে ইসরাত অ্যাপার্টমেন্ট লক করে বের হয়ে গেল। Good morning, Camelia. Good morning, Israi. Camelia, it's not Ishrat, it's Israt. How are you? I'm fine, Israi. আর আমি ইসরাইট বলেছি। No, ওটা বলেনি আপনি। আপনি বলেছেন ইশরাইট। দুটোই তো এক, তাহলে সমস্যা কোথায়? ইসরাত শ্বাস পেল। তার নামে 13টা বাজিয়ে দিয়েছে ক্যামেলিয়া। ক্যামেলিয়া তার স্বামীকে আনতে গেল ইসরাতের সাথে পরিচয় করানোর জন্য। লিও স্ত্রীকে বোঝানোর জন্য বলল, বেবি, এখন কাস্টমার আছে, পরে গিয়ে পরিচিত হব। এখন আমার অনেক কাজ। ক্যামেলিয়া লিওর কথা শুনলো না। তার কথা সে এখন বলেছে, মানে এখন যেতে হবে। শোনো, খাবার সার্ভ করে এসেই পরিচিত হব। ক্যামেলিয়া গাল ফোলালো। লিও খাবারের ডিশগুলো হাতে নিয়ে ক্যামেলিয়ার গালে চুমু খেয়ে কিচেন থেকে বের হয়ে গেল। খাবার সার্ভ করে আসলো ইসরাতের সাথে পরিচিত হতে। ইসরাতের সাথে পরিচিত হওয়ার আগে লিও ফানি ফানি জোক শোনালো ইসরাতকে। ইসরাত হালকা হাসলো, কিন্তু ক্যামেলিয়া হেসে গড়াগড়ি খেলো। লিও এবং ক্যামেলিয়া এই দম্পতিকে ইসরাতের কাছে মনে হলো প্রচুর আন্তরিক, কারণ দুদিনের পরিচয়ে তারা ইসরাতের সাথে এভাবে মিশছে যেন তাদের অনেক পুরনো সম্পর্ক। ক্যামেলিয়া ছটফটে ভাবে বলল, আজ আর রেস্টুরেন্ট ওপেন রাখার দরকার নেই। ইসরাইটকে নিয়ে আমি বাইরে বেড়াতে যাব। ও প্যারিস আসলো আর প্যারিস ঘুরে দেখবেন, এটা হয়? একদিন রেস্টুরেন্ট বন্ধ থাকো, আজ আমাদের হলিডে। কিন্তু কাস্টমার তো ব্রেক টাইমে এখানে আসবে খাবার খাওয়ার জন্য। তো তার ড্রাইভার কি আমরা নিয়েছি নাকি? আমরাও মানুষ, আমাদেরও রেস্টের প্রয়োজন আছে। আমাদের হলিডে পালন করতে ইচ্ছে হয়। তোমার ইচ্ছে না হলে তুমি এসো না, আমি আর ইসরাইট দুজন চলে যাব। তুমি তোমার কাস্টমারের সাথে টাইম স্পেন্ড করো।
তুমি কি মনে করো তোমাকে ছাড়া আমরা যেতে পারবো না? একা একা হারিয়ে যাবো? হাসালেও হে ভালো, এই ক্যামেলিয়া প্যারিসের অলি গলি চেনে। আজ আমি বেড়াতে যেতে চাইছি মানে আজ আমি বেড়াতে যাবই, কারণ আমাকে থামানোর সাধ্য নেই, শুধুমাত্র গড ছাড়া। চলো স্ট্রাইট, আমরা যাই, কারোর ইচ্ছে না হলে আসার দরকার নেই।